ভ্যাট হার বাড়লে জীবনযাত্রার খরচ বাড়বে আরেক দফা। দ্রব্যমূল্য কমাতে মুদ্রানীতি বাস্তবায়নে সন্তুষ্ট নন অর্থনীতিবিদ। কর বৃদ্ধির উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। দুরবস্থা না কাটলেও ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। ২১ খাতের মধ্যে দাম বেড়েছে ১৬টির। বিনিয়োগ বাড়ছে ব্যাংকে, আধিপত্য জেট ক্যাটাগরির কোম্পানির। আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে সিঙ্গেল উইন্ডোর উদ্বোধন। বাংলাদেশকে সত্যিকার ডিজিটাল করার তাগিদ পরিবেশ উপদেষ্টার। তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান অর্থ উপদেষ্টা। বাণিজ্য মেলা শুরু হলেও চলছে স্টল গোছানোর কাজ। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলায় আসছেন দর্শনার্থীরা। ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের। এবং রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ইউরোপের জ্বালানির দাম বাড়ার আশঙ্কা। টিকে থাকতে লড়াই ব্যবসায়ীদের। চলতি বছরব্যাপী সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধির পূর্বাভাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বলছেন নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সামগ্রিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। এনবিআরের সাবেক এক সদস্য বলছেন ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ালে দিন শেষে চাপে পড়েন সাধারণ মানুষ। সেক্ষেত্রে যৌক্তিক মাত্রায় একক ভ্যাট হার নির্ধারণ করা উচিত। MS আরেফিনের রিপোর্ট। ঋণের বোঝা বাড়াতে না চাওয়া অন্তর্বর্তী সরকার কর আহরণ বাড়িয়ে বাজেট বাস্তবায়নের পথে হাঁটছে। আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয় বরং মধ্যবিত্তের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারণ হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে ৪৩টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যা বাজার বাস্তবতায় আরও চাপ বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ। বাস্তবে সবকিছু কয়েক মতো আমাদের নাগালে বাইরে চলে যাচ্ছে দিন দিন। সে জায়গায় ভ্যাট বললে তো তাহলে মরার উপর খারাপ হয়ে গেল আমাদের জন্য। আমি একবার ট্যাক্স দিচ্ছি, তারপর আবার কোনো কিছু কিনতে যাচ্ছি, আবার সেখানেও ভ্যাট দিচ্ছি। ৭.৫ থেকে 15% ভ্যাট যদি আমাদের দিতে হয়, সেটা আসলে অনেকটাই চাপের বিষয়। যদিও অর্থ উপদেষ্টার আশ্বাস, ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্যপণ্যের। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এখনো 70% রেস্তোরাঁ, ফুটপাত, স্ট্রিট ফুড সব ভ্যাটের আওতার বাইরে আছে। তাহলে ওইখানে আপনি ভ্যাটের আওতা না বাড়িয়ে যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে তাদেরকে আপনি একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছেন। আমার পাশের লোক ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, কোনো কমপ্লায়েন্স নাই, কিছু নাই, সেই স্ট্রিট ফুডে ব্যবসা করছে, যে কোনোভাবে ব্যবসা করছে, স্বাস্থ্যের হুমকি সমস্ত কিছু, আর আমি সমস্ত কিছু মেনটেন করে ব্যবসা করছি, আপনি আমার এখানে ভ্যাটের বোঝা চাপাই দিচ্ছেন। এদিকে রাজস্ব নীতি নিয়ে কাজ করা এনবিআরের সাবেক সদস্য মনে করেন ভ্যাটের উচ্চ হার আরোপ করে ভোক্তাকে অসুবিধায় না ফেলে বরং যৌক্তিকভাবে একক ভ্যাট হার নীতি গ্রহণ করা উচিত। আগামী বাজেটকে হয়তো টার্গেট রেখেই এখন থেকে সেটা এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই 15% যদি সিঙ্গেল রেট হয় সব ক্ষেত্রে, তাহলে এটা ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। যদি আমরা ভ্যাটকে একই রেটে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে ভ্যাটের হার কমাতে হবে এবং সেটা কতটুকু হবে যৌক্তিক সেটা সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ড চিন্তা ভাবনা করে তারা নির্ধারণ করবেন। চলতি অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্তে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে আরেক দফা। এই ব্যয় বা মূল্যস্ফীতি কমাতে নেওয়া মুদ্রানীতির বাস্তবায়ন সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন ব্যাংকগুলোকে দেয়া ছাপানো টাকা উৎপাদনশীল কাজে ব্যয় নিশ্চিত হলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি। জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে ক্রেতাদের হাত। এরই মাঝে উদ্যোগ ভ্যাটের হার বাড়ানো। নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন। তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে
আরোপ করছে সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না। বাজারের সরবরাহ ব্যবস্থা, আমদানি এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা, এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেত সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া। এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো 22,500 কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে। যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক, তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ হিসেবে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে। বিষয়টা হলো যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে, উৎপাদনের ভিতরে দিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে। এই অর্থনীতিবিদ আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 11,78,000 টনের বেশি ধান, চাল ও গম মজুদ আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ভ্যাট বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ও মূল্যস্ফীতির চাপে পড়া সাধারণ মানুষের অবস্থা তো দেখলাম। এবার আমরা এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত করতে চাচ্ছি আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাককে। আমি সরাসরি তার কাছে চলে যেতে চাচ্ছি। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুর রাজ্জাক, প্রথমেই আসলে যে প্রশ্নটা দিয়ে আপনার কাছ থেকে আসলে আলোচনা শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, এই যে কয়েকদিন আগে তারল্য সংকটের যে একটা বিষয় যখন উঠে আসলো ব্যাংকগুলোতে, তখন সেটার দোহাই দিয়ে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত টাকা ছাপিয়ে সেই তারল্য সংকট কাটানোর যে চেষ্টা করে যাচ্ছে, মুদ্রানীতি কঠোর অবস্থানে নেয়ার জন্য তারা যে চেষ্টা করে যাচ্ছে, সেটির পরিপ্রেক্ষিতে ঠিক কিছুদিন পরেই এই যে রাজস্ব বোর্ডের কাছ থেকে আমরা দেখতে পেলাম যে তারা ভ্যাট বাড়াচ্ছে। এটি আসলে দুটো সিদ্ধান্ত যদি পাশাপাশি রাখেন, দেশের অর্থনীতির জন্য সাংঘর্ষিক কিনা বা আসলে ইতিবাচক কিনা নাকি নেতিবাচক, সেই বিষয়টা একটু পরিষ্কার করবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, আপনি একদিক থেকে ঠিকই বলেছেন যে নীতিগুলা আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় অ্যাপারেন্টলি আমাদের সাংঘর্ষিক মনে হচ্ছে, বিশেষ করে যখন আমরা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বাস্তবায়ন করছি এবং তখন আমরা আবার দেখতে পাচ্ছি যে কিছু কিছু পণ্যের উপরে ভ্যাট বসানো হচ্ছে। মনে রাখতে হবে যে উচ্চ মূল্যস্ফীতির সময় যদি পণ্যের উপরে ভ্যাট বা অন্য কোনো ট্যাক্স বসে পণ্য এবং সেবা দুটো ক্ষেত্রে, তাহলে সেটা ভোক্তার জন্য কিন্তু দামটাকে আবার বাড়িয়ে দিবে। কাজে সেদিক থেকে অ্যাপারেন্টলি জিনিসটাকে সাংঘর্ষিক মনে হতে পারে। কিন্তু এটাও সত্যি কথা যে সরকারের কিন্তু চ্যালেঞ্জ যে একমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা তাও কিন্তু না। সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে রাজস্ব যে আয় সেটা বাংলাদেশে খুবই কম। আমি আপনাকে বলতে পারি এবং আপনার দর্শকরা অনেকেই জানেন যে অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশে আমরা যে উন্নয়ন ব্যয়টা করি, এই উন্নয়ন ব্যয়ের পুরোটাই কিন্তু আসে সরকারের কর্য করার মাধ্যমে। সরকার ব্যক্তি খাত থেকে ঋণ নেন ও সেভিং সার্টিফিকেট এগুলো বিক্রি করে, ব্যাংক থেকে ঋণ নেন এবং বিদেশি দাতাদের কাছ থেকে কিন্তু ঋণ নিয়ে এই উন্নয়ন বাজেটের পুরোটাই কিন্তু চালান। এই ঋণ নেওয়ার ফলে যেটা হয়েছে যে এটা কিন্তু সুদ দিতে হয় এবং যে সুদের পরিমাণ এখন দাঁড়িয়েছে, আমরা যে রাজস্ব আদায় করি বাংলাদেশে সেই রাজস্বের প্রায় 30% কিন্তু ব্যয় হচ্ছে শুধুমাত্র ঋণের সুদ সরকারকে পরিশোধ করার জন্য। তারপরে প্রায় 30% ব্যয় হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার কাজে, আর বাকি যে 30-40% থাকে সেটা ব্যয় করা হচ্ছে ভর্তুকি এবং কিছু ট্রান্সফার পেমেন্টসের জন্য। তাহলে সরকারের পয়সা কোত্থেকে আসবে? না হলে তো অন্য উন্নয়ন কাজ বা করা সম্ভব হবে না। এই কারণেই কিন্তু সরকারকে রাজস্ব আদায়ে মনোযোগ হতে হচ্ছে। আপনি যে কথা বলছিলেন তার সাথে আরো কিছু প্রশ্ন আসলে আপনার কথোপকথনে এসে যায়। আমরা একটু ছোট ছোট করে উত্তরগুলো যদি জানতে চাই, তাহলে বলবেন যে আপনি যে প্রক্রিয়ার কথা বললেন যে সরকারের আসলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা থাকে সেটি আসলে অ্যাচিভ করার একটা বিষয়বস্তু বা একটা তাড়না হয়তো থাকে, কিন্তু সেটি করতে গেলে তো জনগণের মাঝে আমাদের দেশের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটি কি আসলে তারা করতে পারছে বা সেটির ক্ষেত্রে কি আমরা যথোপযুক্ত রাস্তায় আছি? সেটি না করে আসলে শুধু ভ্যাটের বোঝা চাপানো বা সেটাতে টার্গেট অ্যাচিভ করার যে তাড়নাটা সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আপনি একদম ঠিক বলেছেন। যদি আমরা ব্যবসা বাণিজ্য বাড়াতে না পারি তাহলে যেটা হবে ওই অভীষ্ট লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারবো না।
কিন্তু আমি বলতে যাচ্ছি যে আমরা এমন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে এই সরকার, যারা আগের সরকারের যে লেগেসি ছিল তারা ভালো পলিসিগুলো নিতে পারে নাই, তাদের ব্যর্থতা এবং তাদের তসরুফ এবং যে লোপাট, সেটা তো এই সরকার এসে পড়েছে। তাহলে তারা কি করতে পারে? এখানে সমস্যা যদি একটা হতো, আপনি হয়তো সেটাকে চিহ্নিত করে আপনি সেটা সমাধান করতে পারতেন। এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে, এবং আমরা যদি বাংলাদেশ এই মুহূর্তে যদি রাজস্ব আদায় না করতে পারে, তাহলে কিন্তু সরকারকে অনেক ব্যয় কমাতে হবে। তখন আপনি দেখবেন যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের বেতন ভাতা দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করুন, অনেক সময় হয় কি, বিদেশ থেকে যদি আমরা ঋণ করতে পারি, সেই ঋণ দিয়ে হয়তো আপনি চালিয়ে নিতে পারেন। সমস্যা হচ্ছে এখন এই, যেহেতু আমাদের রিজার্ভের উপরে চাপ আছে, বৈদেশিক ঋণ নিলে সেই ঋণটাকে কিন্তু আবার আপনাকে শোধ দিতে হবে, এবং সেটা বিদেশি কারেন্সিতে শোধ দিতে হবে। আমাদের ওখানে রিজার্ভের সমস্যাও আছে। এই কারণেই ঋণের অংশ কমাতে হলে অবশ্যই সরকারকে আভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায় করতে হবে। ভালো হতো যদি রাজস্ব আদায়টা আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি বাড়াতে পারতাম, প্রত্যক্ষ করের মাধ্যমে, হয়তো ভালো হতো, কিন্তু সেটা অত্যন্ত কঠিন একটা কাজ। আপনি 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 যে কথাটা বলছিলেন, সেক্ষেত্রেই আমি আসলে পরবর্তী কোশ্চেনটা আমার ছিল, সেটি হচ্ছে গিয়ে প্রত্যক্ষ করের মাধ্যমেই আসলে আপনি জিনিসটা যদি বাড়াতে পারতেন তাহলে হয়তো বা ভালো হতো। কিন্তু সরকার আসলে কেন এই পরোক্ষ করের দিকেই যাচ্ছে, কেন তারা পারছে না, সে বিষয়টা যদি স্পষ্ট করতেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রত্যক্ষ করটাকে বাড়াতে হলে এইটা বেশ কঠিন হবে। প্রথম কথা, শুধু ট্যাক্স নেট বাড়ালে হবে না, কারণ বাংলাদেশে আমরা এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছে যেখানে 10% পপুলেশন এর হাতে আছে 85 ভাগের সম্পদ। দেশের 85 ভাগ সম্পদ আছে 10% পপুলেশন হাতে। কাজে ওই 10% পপুলেশনকে যদি আপনি সঠিকভাবে ট্যাক্সেশনের আওতায় না আনতে পারেন, আপনি কিন্তু ট্যাক্সেশন খুব বেশি বাড়াতে পারবেন না। আর যেহেতু সরকারের এখন অত্যন্ত অল্প সময়ের মধ্যে অতিরিক্ত রাজস্ব দরকার, সেক্ষেত্রে ভ্যাট বা এরকম টাইপের যে ট্যাক্সেশনগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ভালো কাজ করতে পারে। এই কারণে তারা হয়তো এদিকে ঝুঁকেছে। কিন্তু আমি বলবো যে মধ্যম মেয়াদী একটা অভীষ্ট পরিকল্পনা থাকতে হবে, যেন আমরা প্রত্যক্ষ ট্যাক্স থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারি। তাহলে জিনিসটা ফেয়ার হবে, সিস্টেমটাকে আমরা ইকুইটেবল করতে পারবো। করবেন সেটি হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে এনবিআর যখন করের বোঝাটা চাপিয়েছে, তখন সেটা আসলে সবার জন্যই যে যথোপযুক্তভাবে প্রযোজ্য সেটি হচ্ছে না। আমরা ব্যবসায়ীদের মহল থেকে জানতে পেরেছি যে যে কমপ্লায়েন্স মেনটেন করে আসলে ভ্যাট দিচ্ছে তার জন্যই আসলে ভ্যাটটা বাড়ছে, আর যারা কমপ্লায়েন্স মেনটেন করছে না তাদের ক্ষেত্রে আসলে সেটা কিছুই হচ্ছে না। এই ব্যাপারটা আসলে কতটুকু অসামঞ্জস্যপূর্ণ বা বৈষম্যমূলক নয় কিনা আপনার কাছে মতামত যদি জানতে চাওয়া হয় কি বলবেন ছোট্ট করে? একদম সত্যি কথা, এইটার ব্যাপারে অনেক সমস্যা আছে। অনেক সময় বলা হয়েছে যে যেভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করা দরকার সেগুলো তারা করতে পারে না। কমপ্লায়েন্স উইক, আমরা করাপশনের কথা জানি, আমরা ল্যাক অফ ট্রান্সপারেন্সির কথা জানি। সংস্কার যেগুলো করা উচিত ছিল, যেটাকে অটোমেটিক বা অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা, সেগুলোও এনবিআর যথাসময় করতে পারে না। ব্যর্থতার পাল্লা তো অনেক ভারী, এবং এই ব্যর্থতার পাল্লার জন্যই তো সংস্কার করা দরকার। সংস্কারগুলো অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে, করা হয় নাই বিভিন্ন কারণে, সেটা কিন্তু খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। আমি আপনার দর্শকদেরকে বলতে চাই, দেখুন, সংস্কার করা মানে হচ্ছে কাউকে কাউকে কিন্তু অতিরিক্ত একটা বোঝা নিতে হবে। সংস্কার একটা পেইনফুল প্রসেস, কষ্টদায়ক প্রসেস। এইটা করার সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন অর্থনীতির অবস্থা ভালো থাকে। কিন্তু অর্থনীতিতে আমরা এখন একটা খাদের কিনারে এসে পৌঁছেছি, এবং এখান থেকে অর্থনীতিকে বের করে আনাটা একটি দুঃসাধ্য প্রয়াস। এবং সেক্ষেত্রে যদি আমরা এইসব পলিসিগুলো না পারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রাজ্জাক। আমরা আপনার কথার সুর মিলিয়ে আসলে বলতে চাই, ইতিবাচক অর্থনীতির প্রত্যাশায় এই ব্যাপারটা আরো বিবেচনা করা হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আলোচনা করতে আজ অনলাইনে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন অর্থনীতি গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। এবার সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। ফরহাদ, শুক্রবার সকাল অন্যান্য দিনের তুলনায় শুক্রবার সকালের এই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সংখ্যা তুলনামূলক বেশি। এবং যদি বাজারের অবস্থা বলি, এই মুহূর্তে আমরা যেটি দেখছি, শীতকালীন সবজির সরবরাহ কিন্তু তুলনামূলক বেশ বেড়েছে, এবং দামের দিকের কথা যদি বলি, দামও বেশ কমে এসেছে। আমরা বাজারে সকাল থেকে আছি, ক্রেতারাও কিন্তু দাম কমার ব্যাপারটা বলছেন, কেননা গত 2-3 সপ্তাহ আগে কিংবা গত সপ্তাহে যেসব সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, এই সকল সবজির দাম যেটা ছিল সেটা কিন্তু এখন কমে এসেছে। বিশেষ
করে মূলার কথা যদি বলি, এই মুহূর্তে আমরা আজকের বাজারেও যদি দেখেছি যে অন্তত 20 থেকে 25 টাকা কেজিতে মূলা বিক্রি হচ্ছে। পাশাপাশি শশা কিংবা গাজর, শশা কিংবা ক্ষীরা এইসবের দামও কিন্তু কমে এসেছে। শালগমের দামও কমে এসেছে। টমেটোর দামও গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেশ কম। যেমনটা এই বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায় কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। পাশাপাশি আলুর বাজারটাও কিন্তু কিছু অনেকটাই নেমে এসেছে। বিশেষ করে নতুন আলু যেটি বাজারে এসেছে সেটির দামও এখন 40 টাকাতে নেমে এসেছে। এবং পাশাপাশি অন্যান্য যেসব সবজি আসলে এই শীতকালীন সিজনের বাইরে যেসব সবজি বাজারে আছে সেগুলোর দাম কিছুটা চড়া। বিশেষ করে করলা, পটল, এই সকল সবজির দাম কিছুটা চড়া। তবে ওভারঅল যেটি হচ্ছে আসলে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছেন। তবে একটু বিপরীত চিত্র আমরা দেখতে পেয়েছি যে চাল, মুরগি কিংবা মাছের বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির বাজারে যেরকম দাম বেড়েছে, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে সোনালী মুরগির দামও। একই সাথে চালের বাজারেও একটু বাড়তির হাওয়ায় কিন্তু লেগে আছে, যেটা গত 2-3 সপ্তাহ যাবতই কিন্তু চালের দাম চড়া চলেছে। আমরা যেটি দেখেছি যে সবজির বাজারে যে স্বস্তি ছিল সেই স্বস্তি কিছুটা উত্তাপ অন্যান্য মুদি বাজারেও আছে। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে আমার কাছে কারণ বাজার থেকে এই ছিল সবশেষ খবর। কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। এবার অন্য প্রসঙ্গ, সারা দেশে জেঁকে বসেছে শীত। এতে দোকানের পাশাপাশি ফুটপাতেও বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। শীতের পোশাক বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী MS আরেফিন। সরাসরি চলে যাব তার কাছে। আরেফিন, ডিসেম্বর জুড়ে শীতের তীব্রতা কম থাকায় কিন্তু রাজধানীবাসী শীতকে নিয়ে কিছুটা ঠাট্টা মশকরাই করেছেন, কিন্তু বছরের শুরুতে এসে শীত কিন্তু সেই মশকরার জবাব দিয়ে দিয়েছে। অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে এই 3 দিনেই কিন্তু রাজধানীবাসী সূর্যের দেখা পাননি, যার প্রভাবে কিন্তু গরম কাপড়ের বাজারগুলোতে কিন্তু বিক্রি অলরেডি বেড়েছে। যদিও ঢাকায় এই মুহূর্তে তাপমাত্রা 15 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে, কিন্তু একই সাথে হিমেল বাতাস থাকায় দিনের বেলাতেও কিন্তু কনকনে শীতই অনুভূত হচ্ছে। এই প্রভাবে কিন্তু সকালবেলাতেই ক্রেতারা এসেছেন রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতে গরম কাপড় কিনতে, এবং এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে তারা ডিসেম্বর থেকেই আসলে গরম কাপড় বিক্রির প্রস্তুতি রেখেছিলেন, কিন্তু শীতের তীব্রতা কম থাকায় বিক্রি কিন্তু সে সময় হয়নি। কিন্তু এই গত কয়েকদিনেই কিন্তু তাদের বিক্রি অনেকটাই বেড়েছে। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে এই বাজারগুলোতে দোকানের থেকে ফুটপাতেই আসলে বিক্রি বেশি, এবং এসব দোকানে বয়স্কদের এবং বাচ্চাদের জামা কাপড়ই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এছাড়া তরুণদের জন্য চাহিদার শীর্ষে রয়েছে আসলে ডেনিম জ্যাকেট এবং হুডি। এছাড়াও নারীদের জন্যও কিন্তু হুডি এবং জ্যাকেট রয়েছে পর্যাপ্ত, যেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে আমাদেরকে ব্যবসায়ীরা। এছাড়া যদিও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে যদি শীতের তীব্রতা এমন থাকে তবে মাঘ মাস পর্যন্তই কিন্তু বেচা বিক্রির এই ভালো বেচা বিক্রি কিন্তু চলবে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো নিউ মার্কেট থেকে শীতের জামা কাপড় বিক্রি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরেফিন। বাণিজ্য মেলা শুরু হলেও এখনো শেষ হয়নি পুরোপুরি প্রস্তুতি। অনেক স্টলেই চলছে গোছগাছ আর সাজসজ্জার কাজ। কুয়াশা আর শীতের তীব্রতা থাকায় বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে সবগুলো স্টল। প্রত্যাশা, পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের তুলনায় এবার বেশ জমবে বাণিজ্য মেলা। ফরহাদুর রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনের সকাল। মেলায় ঢুকছেন দর্শনার্থীরা। বাতাস আর কুয়াশার তীব্রতায় ঢেকে বসেছে শীত, ফলে দর্শনার্থীদের সংখ্যাও কম। মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ল এখনো বেশ কিছু স্টলে চলছে নির্মাণ কাজ। অনেক স্টলে নির্মাণ কাজ শেষে চলছে পণ্য গোছানোর প্রস্তুতি। আমাদের স্টল আছে তিনটা স্টলের মধ্যে সেরকম ভাবে মাল প্রচুর হয়েছে, যার কারণে এখনো সবগুলা সাজানো কমপ্লিট হয় নাই। আমাদের কাজ অনেক বড়, এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। অনেক দোকানের কাজটা চলতেছে, আবার কিছু রানিং আছে। শীত উপেক্ষা করেও যারা এসেছেন তাদের অনেকেই ঘুরে বেড়াচ্ছেন মেলা প্রাঙ্গণ। তবে কেউ কেউ পছন্দের পণ্যও কিনছেন। বাচ্চারাও অনেক কিছু নিছে, আমরাও নিলাম, ঘুরতেছি, ওয়েদারও ঠান্ডা, ভালো লাগতেছে। আমরা আসছি, খালামিরা আসছে, অনেক মজা করতেছি সবাই। খুবই ভালো লাগছে, অনেক কিছু অনেক ইমপ্রুভ করছে, and they really maintain high quality and standard.
বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যে স্টলগুলোর সাজসজ্জা শেষে জমজমাট হবে বেচাকেনা। নতুন পরিস্থিতিতে এবার ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। মোটামুটি বলতে গেলে সব দোকানেরই কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো গতকালকে উদ্বোধনের দিনে খুবই ভালো রেসপন্স ফিডব্যাক আমরা পেয়েছি। ওকে সাজিয়ে বসছি আমরা, বাট এখনো কাস্টমার আসে নাই বা দেখতেছি না। বাইরেও ঠান্ডা, বেচাকেনা আমাদের অনেক ঠান্ডা হয়। কোনো পুরোপুরিভাবে কোনো কাজ শেষ হয়নি, 2-1 দিনের ভিতর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে রাত 10টায় বন্ধ হবে মেলার গেট। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জান্নাতারা যশোয়া, সরাসরি চলে যাব তার কাছে। যশোয়া, আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন এবং সেই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন, তাই প্রত্যাশা ছিল বাণিজ্য মেলার যেসব স্টল প্যাভিলিয়ন আছে তাদের যে ভিড় হবে, সকাল থেকেই দর্শনার্থী সমাগম হবে, কিন্তু চিত্রটা আসলে অনেকটাই ভিন্ন। কারণ তীব্র শীতের কারণে, কুয়াশার কারণে দর্শনার্থী সকাল থেকে যেমনটা আসার কথা ছিল তেমন দর্শনার্থী সমাগম দেখা যাচ্ছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবং সকাল থেকে দেখা গেছে 10টার সময় প্রবেশ পথ খোলা হলেও হাতে গোনা কিছু দর্শনার্থীকে প্রবেশ করতে দেখা গেছে। এমনকি যেসব স্টল প্যাভিলিয়ন আছে তারাও এখন পর্যন্ত পুরোপুরি সাজসজ্জার কাজ শেষ করেনি। কেউ কেউ স্টল প্যাভিলিয়নের দরজাই এখনো খোলেনি। এবং যেসব একটু জানিয়ে রাখতে হয়, দেশি বিদেশি স্টল প্যাভিলিয়নগুলো অংশগ্রহণ করেছে। এখনও তৃতীয় দিনে এসেও কিন্তু দেখা যাচ্ছে সেসব স্টল প্যাভিলিয়নগুলো তাদের তৈরির কাজ এবং সাজসজ্জার কাজে ব্যস্ত আছে। এবং বিভিন্ন ছাড় কিন্তু দেওয়া হয়েছে আজ সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে। এবং সেই ছাড় উপলক্ষে দেখা যাচ্ছে যেসব দর্শনার্থী ক্রেতা আসছেন তারাও যেসব স্টলগুলোতে বেশি ছাড় দেওয়া হয়েছে সেই সব স্টলগুলোতে যাচ্ছে। এবং একটু বিষয় জানিয়ে রাখতে হয়, এবছর কিন্তু বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে 362টি স্টল ও প্যাভিলিয়ন এবং বাংলাদেশ বাদেও 7টি দেশের 11টি প্রতিষ্ঠানের বেশ কিছু স্টল অংশগ্রহণ করেছে এবছর বাণিজ্য মেলায়। এবং এবছর বাণিজ্য মেলায় বেশ কিছু ভিন্নতা আনা হয়েছে এবং সেই ভিন্নতাগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি বলা হয়, সোর্সিং কর্নার তৈরি করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক মানের যেসব উদ্যোক্তারা আসবেন, যেসব প্রতিষ্ঠান আসবেন তারা যেন সোর্স তৈরি করতে পারেন, ভবিষ্যতে আমদানি রপ্তানি কার্যক্রম যেন অব্যাহত থাকে, সেই স্বার্থেই কিন্তু বলা যায় যে বছর সোর্সিং কর্নার তৈরি করা হয়েছে। এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব জুলাই চত্বর তৈরি করা হয়েছে, 36 চত্বর তৈরি করা হয়েছে, সেই সব জায়গায় কিন্তু দর্শনার্থীদের কিছুটা সমাগম দেখা যাচ্ছে। এবং এখানে যারা স্টল প্যাভিলিয়নের বরাদ্দ যারা নিয়েছেন, যেসব কর্মীরা আছেন, তারা কিন্তু আজকে শুক্রবার উপলক্ষে কিন্তু বেশ কিছু ছাড় নিয়ে এসেছে, বেশ কিছু তাদের পরিকল্পনা সাজিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন সকাল থেকে তীব্র শীতের কারণে দেখা না গেলেও দর্শনার্থী সমাগম বেলা বাড়তে বাড়তে দুপুরের পর তারা প্রত্যাশিত দর্শনার্থী সমাগম দেখবেন। তো এই ছিল আমার কাছে পূর্বাচল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনের সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন মেলা প্রাঙ্গণ থেকে জান্নাতারা যশোয়া। দুরবস্থা না কাটলেও গেল সপ্তাহে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। 21 খাতের কোম্পানির মধ্যে দাম বেড়েছে 16 ক্যাটাগরির প্রতিষ্ঠানের শেয়ারের। যদিও সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় আধিপত্য দেখা গেছে জেট ক্যাটাগরির কোম্পানির। এ সময়ে দৈনিক লেনদেন আটকে থেকেছে 300 কোটি টাকার ঘরে। 374 কোটি 37 লাখ টাকা দৈনিক লেনদেনে প্রথম কার্যদিবস পার করার পর 313 কোটি 66 লাখ টাকায় গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। মন্দের ভালো, আগের সপ্তাহের মতো একদিনও লেনদেন নামেনি 200 কোটি টাকার ঘরে। শেষ দিনে 18.5% বেশি প্রধান সূচক কমলেও পুরো সপ্তাহের যোগফলে ডিএসসি এক্সে যোগ হয়েছে 15.17 পয়েন্ট। সপ্তাহ ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন খানিকটা বাড়লেও আধিপত্য দেখিয়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। দরবৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথম 3টি প্রতিষ্ঠানই জেড ক্যাটাগরির, আর পরের 2টি প্রতিষ্ঠান বি ক্যাটাগরির। দরবৃদ্ধির শীর্ষ 5-এ এই ক্যাটাগরির কোনো কোম্পানি জায়গা না পেলেও দাম কমতির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 3টি। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গেল সপ্তাহেও শেয়ার বাজারে বিনিয়োগকারীদের টেনেছে ব্যাংক খাতের 36 প্রতিষ্ঠান। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন 78% বেশি বেড়ে ঠেকেছে প্রায় 65 কোটি টাকায়। জ্বালানি খাতের 23 প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন প্রায় 21% বেড়ে 16 কোটি 79 লাখ টাকায় ঠেকেছে। সবচেয়ে বেশি বেড়েছে তালিকাভুক্ত 6 ট্যানারির দৈনিক গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে এই খাতের কোম্পানির দৈনিক গড় লেনদেন 135% বেশি বেড়ে ঠেকেছে 4 কোটি 71 লাখ টাকায়।
এদিকে সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে সিমেন্ট, প্রকৌশল, পাট, ফার্মা কেমিক্যাল সহ 5 ক্যাটাগরির প্রতিষ্ঠানের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সত্যিকার অর্থে বাংলাদেশকে ডিজিটাল করার তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য বিশেষ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান অর্থ উপদেষ্টা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টারা এসব কথা বলেন। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সিস্টেমের প্রাথমিক উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী মার্চ থেকে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো ছাড়পত্র কাউকে ম্যানুয়ালি দেওয়া হবে না। আমাদের 19টা রেগুলেটরি অথরিটি প্রায় 110 ধরনের সার্টিফিকেট ইস্যু করে থাকে, সবার সবটা লাগে না। আমরা যেটা চাই যে আমাদের যারই যেটা লাগুক তারা এই সিঙ্গেল উইন্ডো থেকে এই ব্যবস্থাটা সার্টিফিকেটগুলো সহজে পাবে। অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়ার পক্ষে জোর দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র দেওয়ার সব প্রক্রিয়া ডিজিটাল করতে অর্থ সহায়তা চান। বাংলাদেশ সত্যিকার অর্থে ডিজিটালাইজড হোক, সত্যিকার অর্থে আমরা একটা পেপারলেস কালচারে যাই, সত্যিকার অর্থে আমরা ইনভেস্টরদেরকে সেবা দেই এবং এই যে ব্যুরোক্রেটিক বার্ডেন অ্যান্ড হ্যাসেল, যেটাকে আমরা নিয়ম বলতে পছন্দ করি, এই নিয়ম ভেঙে আমরা আধুনিক নিয়মের দিকে যাই। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে অবশ্যই প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান তিনি। আমি মনে করি আইটিতে অ্যালোকেশন চেষ্টা করে যত সব বাড়ানো, কিন্তু এখানে একটু ওয়ার্নিং দেয়। গত 15 বছর আইটিতে বহু টাকা খরচ হয়েছে, কিন্তু সেই আইটিতে খরচ হয়নি, এটা চলে গেছে অন্যভাবে। বর্তমানে ইপিবি সহ 7টি সংস্থার ছাড়পত্র এই সিস্টেমে পাওয়া যাচ্ছে। আগামী মাসে মিলবে আরও 12টি সংস্থার ছাড়পত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 62 বছরেও মাথা তুলে দাঁড়াতে পারেনি দিনাজপুর বিসিক শিল্পনগরী। ধুকে ধুকে চলছে নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। বেহাল অবস্থার জন্য সুষ্ঠু পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন উদ্যোক্তারা। আর বিসিক কর্মকর্তারা বলছেন, সমস্যার ফিরিস্তি পাঠানো হয়েছে প্রধান কার্যালয়ে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরের পুলহাট এলাকায় 1962 সালে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। 159টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চালকল রয়েছে 52টি। বেকারি, সিলভার, স্বয়ংক্রিয় ময়দা তৈরির কারখানা, ডাল তেলের মিল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও রয়েছে। কলকারখানাগুলো উৎপাদনে থাকলেও নেই ড্রেনের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। তাই বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছর জুড়েই শিল্পনগরীর চারপাশ ভরে থাকে ময়লা আবর্জনায়। নেই ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থাও। যখন বর্ষা চলে আসে তখন আমরা যাইতে আসতে যাতায়াত খুব কষ্ট হয়। কাজ তো ঠিকমতো হচ্ছে না, আর বর্ষাকালে এগুলো রাস্তাতে আপনার 1 হাঁটু করে পানি লাগা থাকে। ট্রাকের মালামালা আনলোড তো অসুবিধা হবেই, পানি লাগিয়ে থাকলে তো অসুবিধা হবে না। উদ্যোক্তারা বলছেন, বছরে প্রতি বর্গফুটের জন্য সার্ভিস চার্জ, ভ্যাট ও খাজনা বাবদ দিতে হয় 4 টাকা 31 পয়সা। বিপরীতে কাঙ্ক্ষিত কোনো সেবা পান না বলে অভিযোগ তাদের। সার্ভিস চার্জ বছরের পর বছর এখানে বাড়তেই আছে। মাসে যে একটা মেনটেন্স হওয়া দরকার, সেই মেনটেন্সটা পর্যন্ত এখানে হয় না। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংক ঋণ সুবিধা ও উদ্যোক্তা তৈরিতে সরকারি সহযোগিতা পেলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে এই শিল্পনগরী। যেন বিসিক কর্তৃপক্ষ এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে এই সমস্যাগুলো যেন আমাদের সমাধান হয়। বিসিক শিল্পনগরীতে বেহাল সীমানা প্রাচীর, রাস্তা ও নাজুক বর্জ্য ব্যবস্থাপনা সহ বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, অর্থ বরাদ্দ পেলে সমস্যা সমাধানে হাঁটবেন তারা। আমরা কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি এবং অলরেডি সেগুলো প্রস্তাবনা আছে যে হবে। দীর্ঘদিন ভবনের বয়স, যার জন্য একটু সংস্কার করা তো অবশ্যই প্রয়োজন এবং নতুন ভবন হলে আমাদের জন্য আরও ভালো। 35 একরের বেশি জমিতে প্রতিষ্ঠিত দিনাজপুর বিসিক শিল্পনগরীতে বর্তমান কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 10,000 শ্রমিকের। সময় সংবাদ, দিনাজপুর। নতুন বছরের প্রথম ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল। সমুদ্র স্নান ছাড়াও বিচ বাইক, ওয়াটার বাইকিংয়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, উৎসব আর মানুষের নগরী, পর্যটন নগরী কক্সবাজার। বিশেষ করে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে, এই সাপ্তাহিক ছুটির দিনে
হাজার হাজার পর্যটক এখন ভিড় করেছে সমুদ্র সৈকতে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি আজকে অনেকটাই সূর্য দেখা মেলেনি, তারপর হচ্ছে কনকনে শীত। এই শীতের মাঝেও কিন্তু মানুষজন যারা ভ্রমণে এসেছেন দেশের দূর দূরান্ত থেকে, তারা সকলেই আসলে বেশিরভাগই মানুষ কিন্তু নেমে পড়েছেন সমুদ্র স্নানে। বিশেষ করে লক্ষ্য করলে দেখা যাবে সমুদ্রের যে জলরাশি রয়েছে সেই জলরাশিতে মানুষজন যেমন গোসল করছে, ঠিক তেমনি যে টিউব রয়েছে সেই টিউবে গা ভাসিয়ে তাদের নিজেদের মতো করে আনন্দ করছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে জেটস্কি রয়েছে, সেই জেটস্কি যুগে যে নীল জলরাশি রয়েছে সেই নীল জলরাশিতে তারা ঘুরে আসছেন। এভাবেই কিন্তু প্রতিটা মুহূর্ত কাটছে এবং এই মুহূর্তগুলো, প্রিয় মুহূর্তগুলো পরিবার পরিজনকে নিয়ে যেমন আনন্দের সঙ্গে কাটছে তাদের, তার পাশাপাশি এই আনন্দগুলো মুহূর্তগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন অনেক পর্যটক। তো এইভাবে আসলে যতই বেলা বাড়ছে ততই কিন্তু পর্যটকের আগমন বাড়ছে। আমরা লক্ষ্য করছি গত বছরের যেহেতু ডিসেম্বর মাসে পুরো ডিসেম্বর মাস জুড়ে পর্যটকের সমাগম ছিল, প্রতিদিনই 1 লাখের বেশি পর্যটকের আগমন হয়েছে। ঠিক তেমনি আমরা নতুন বছরের যে ইংরেজি নতুন বছর শুরু হয়েছে সেই শুরুর প্রথম যে সাপ্তাহিক যে ছুটির দিন, সেই সাপ্তাহিক ছুটির দিন আমরা লক্ষ্য করছি সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের ঢল। সাগর তীর জুড়ে মানুষ এই মানুষগুলো যেমন সমুদ্র স্নান করে আনন্দ করছেন, ঠিক তেমনি বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতে অনেকে দৌড়াদৌড়ি করছে, অনেকে বালে চড়ে পরিবার পরিজন নিয়ে বালি নিয়ে খেলা করছে, আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে বিচ বাইক রয়েছে সেই বিচ বাইকে ঘুরে তাদের আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। যে আগামী শনিবার পর্যন্ত, যেহেতু আগামীকাল শনিবার, সেই শনিবারও কিন্তু যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই ক্ষেত্রে আগামীকালও এই পর্যটকের চাপ থাকবে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় কিন্তু ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড সর্বদা সব জায়গায় সজাগ রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আর্কিটেকচার ক্ষেত্রে স্বীকৃতি প্রদান এবং উজ্জ্বল স্থাপত্য কর্মকে সম্মানিত করার উদ্দেশ্যে বার্জার পেইন্টস এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের যৌথ উদ্যোগে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের মাল্টিপারপাস হলে এই আয়োজনের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IAB সভাপতি স্থপতি প্রফেসর ডক্টর আবু সাইদ এম আহমেদ, বার্জার পেইন্টসের বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মহসিন হাবিব চৌধুরী। আগামী 6 জানুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনীতে প্রতিযোগীদের 72টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার বছরেও রেকর্ড 5,634 কোটি টাকা পরিচালন মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এই মুনাফা 2023 সালের তুলনায় 1,888 কোটি টাকা বেশি। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিকল্পনা মোহাম্মদ শওকত আলী খান। এ সময় তিনি বলেন, দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের আমানত এখন 1,64,960 কোটি টাকা, যার বিপরীতে ঋণ মাত্র 99,180 কোটি টাকা। এছাড়া সংকটের মধ্যেও ব্যাংকটির খেলাপি ঋণ আদায় হয়েছে 1,770 কোটি টাকা। সোনালী ব্যাংকের শাখাগুলোতে ডেটা কানেক্টিভিটি সেবা দিতে চুক্তি করেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দেশব্যাপী সোনালী ব্যাংকের 5 শতাধিক শাখায় দ্রুত গতির ডেটা সংযোগ নিশ্চিত করবে অগ্নি সিস্টেমস। এতে ব্যাংকটি আরও দ্রুত সময়ে গ্রাহক সেবা দিতে পারবে, যা গ্রাহক আস্থা বাড়াতে ভূমিকা রাখবে বলে জানানো হয়। মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনের প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্টের নেয়া পদক্ষেপের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। এতে চলতি বছর জুড়েই বাড়বে অপরিশোধিত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস সহ সব ধরনের জ্বালানির দাম। এমন পূর্বাভাসই দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স। সম্প্রতি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর নেয়া পদক্ষেপের পর থেকেই চাহিদা বাড়ছে জ্বালানির বিশ্ববাজারে। বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ পাওয়ায় 2025 সাল জুড়েই সব ধরনের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে এমন পূর্বাভাসই দিচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স।
তাদের হালনাগাদ তথ্য, শুক্রবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কেনাবেচা হয়েছে $73.4। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানি তেলের দাম বেড়েছে 3.96%। পূর্বাভাস বলছে চলতি বছরের প্রথম প্রান্তিকে এই দাম $73 পার করার পর দ্বিতীয় প্রান্তিকে ঠেকবে $75.04। পরের দুই প্রান্তিকেও দাম আরও বেড়ে ডিসেম্বরে যা দাঁড়াবে $78.52। আরেক অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম $76.18 থেকে লাগাতার বেড়ে বছর শেষে ছাড়াবে $81। শুক্রবার সকালে 1 গ্যালন গ্যাসোলিন বিশ্ববাজারে কেনাবেচা হয়েছে $2.06। সেই গ্যাসোলিনের দাম ধারাবাহিকভাবে বেড়ে বছর শেষে $2.22 দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রেডিং ইকোনমিক্স। কয়লার দামও বাড়বে 25 সাল জুড়েই। প্রতি টন কয়লা শুক্রবার সকালে লেনদেন হয়েছে $124.6। এক মাসের ব্যবধানে জ্বালানির দাম 7.81% কমলেও আগামী ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতি টন কয়লা কেনাবেচা হবে $134.67। 1 মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস বা 28.26 ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের বর্তমান দাম $3.66 পড়লেও প্রতি প্রান্তিকেই একটু একটু করে বেড়ে বছর শেষে তা $4.5 দাঁড়াবে বলে পূর্বাভাস ট্রেডিং ইকোনমিক্সের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ইউক্রেনের পথ ব্যবহার করে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপে জ্বালানি তেলের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মস্কোর উপর ইউরোপীয় ইউনিয়নের লাগাতার নিষেধাজ্ঞার জেরে জ্বালানি খরচ বাড়ায় পোল্যান্ডে ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠান। মুনাফা করতে না পেরে বন্ধ হয়ে গেছে বেশ কিছু বেকারি। টিকে থাকতে রীতিমতো লড়াই করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপর একের পর এক জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তার ওপর ইউক্রেনের পথ ব্যবহার করে বন্ধ হয়ে গেছে রাশিয়ার গ্যাস রপ্তানি। এতে ইউরোপের দেশগুলোতে জ্বালানি মূল্য বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ইউরোপের দেশ পোল্যান্ডে জ্বালানি মূল্য আকাশচুম্বী। দেশটিতে গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বিশেষ করে ব্যবসায়ীদের। ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হিমশিম অবস্থা তাদের। রুটি তৈরির বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে দেশটিতে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। লাভ করতে না পারায় বেশ কিছু বেকারি বন্ধ হয়ে গেছে। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও অন্য জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কিন্তু উৎপাদনের তুলনায় মুনাফা দিন দিন কমছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ডে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেয়। 2022-23 বছরে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে 14.4 ও 11.4। 2024 সালে যা আরও কমে দাঁড়ায় 5%। তার উপর গ্যাস, বিদ্যুতের চড়া দাম। যুদ্ধ শুরুর আগে পোল্যান্ডের চাহিদার 45% প্রাকৃতিক গ্যাস যেত রাশিয়া থেকে, কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটির ওপর ইইউর জ্বালানি নিষেধাজ্ঞার জেরে পোল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের দাম এখন আকাশচুম্বী। মস্কোর ওপর নির্ভরশীলতা কমাতে ইউরোপের দেশগুলো বিকল্প জ্বালানির উৎসের দিকে ঝুঁকলেও পোল্যান্ডের বাসিন্দারা বলছেন রাশিয়ার সরবরাহ করা গ্যাস তুলনামূলক সস্তা ছিল। মাসে আমরা $1,459 ব্যয় করতাম, কিন্তু এখন মাসে প্রচুর বিল পরিশোধ করতে হয়। এই কারণে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আমরা করতে পারছি না। পোলিশ ইকোনমিক ইনস্টিটিউটের এক জরিপে বলা হচ্ছে পোল্যান্ডে জ্বালানির দাম বেড়েছে 20%। এতে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ, স্থবির হয়ে পড়ছে শিল্প খাত। আগামী দিনগুলোতে জ্বালানি মূল্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। জ্বালানি সংকটের কারণে জ্বালানি পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। কোম্পানিগুলোর খরচ বাড়ছে, সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে মনে হচ্ছে। এ অবস্থায় কিভাবে জীবিকা নির্বাহ করবেন সেটি এখন দুশ্চিন্তার বিষয় পোল্যান্ডবাসীর। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবজির পাশাপাশি আলু, পেঁয়াজের দামে স্বস্তি। চড়ে আছে মুরগি ও চালের বাজার। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। দুরবস্থান না কাটলেও ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। 21 খাতের মধ্যে দাম বেড়েছে 16টির। বিনিয়োগ বাড়ছে ব্যাংকে, আধিপত্য জেড ক্যাটাগরির কোম্পানির। এবং আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে সিঙ্গেল উইন্ডোর উদ্বোধন। বাংলাদেশকে সত্যিকার ডিজিটাল করার তাগিদ পরিবেশ উপদেষ্টার। তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান অর্থ উপদেষ্টা। এই ছিল সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন। সময়।